আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদের খসড়ার সঙ্গে একমত বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি চাইছে জুলাই সনদের আইনি ভিত্তি। বর্তমান বাস্তবতায় আমরা দেখছি জুলাই সনদকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন অবস্থানের রাজনৈতিক দলগুলো। একদিকে আমরা রাজনৈতিক মতপার্থক্য, অন্যদিকে দেখছি আগস্ট মাসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা। এসব কিছু মিলিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গণফোরাম। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আব্দুস সালাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, জুলাই সনদকে কেন্দ্র করে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। বিএনপি জুলাই সনদের সাথে মোটামুটি একমত এমনটি জানিয়েছে। এনসিপি এবং জামায়াত চাইছে আইনি ভিত্তি। নির্বাচনের আগে তারা বাস্তবায়নের এক ধরনের নিশ্চয়তাও চাইছে। সম্ভব হবে কি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহযোগী আলোচক দাদাকেও ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনি স্বৈরাচারী কায়দায় তো কিছু করতে পারবেন না। যে কোনো কিছুর জন্য একটা জনভিত্তি লাগবে, পিপুলস ম্যান্ডেট লাগবে। আমরা যদি একমত হই, একমত হওয়ার পরে সেটা পরবর্তী পর্যায়ে নির্বাচনের পরে পার্লামেন্ট আসবে, পার্লামেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তাইলেই তো সেটা আইনগত ভিত্তি হয়ে গেল। কিন্তু আপনি যদি এখন আগে থেকেই জোর করে চাপায় দিতে চান, তাহলে সেটা চাপানো হবে। আজকের জামাত বা অন্যরা যেটা চাচ্ছে, এটা কেন চাচ্ছে তারা? তাদের নিজেদের উপরে কি নিজেদের আস্থা নাই? যারা মনে করছে নির্বাচন হলে এখন থেকে মনে করতেছে অনেক কিছু পাওয়া যাবে, তাদের হয়তো পিপুলের উপর আস্থা নাই যে পিপুল তাদেরকে সেই পর্যায়ে রায় দিবে কিনা। এই কারণে তারা আগেভাগেই মানে কোনো পিপুলস ম্যান্ডেট ছাড়াই যে কোনো একটা ইসের মাধ্যমে সরকারি একটা ঘোষণার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে, এটা তো ঠিক না, তাই না? তো এটার জন্য বলবো যে আমরা যেটা সবসময় যেটা বলে আসছি, আর বিএনপি দেখেন এই পর্যন্ত বহু কিছুতে যেগুলো আমাদের ছিল না, তারপরেও কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে দেশের স্বার্থে যে কোনো রকম সংস্কার মানতে বিএনপির কোনো বাধা নাই। কিন্তু এমন কোনো কিছু বলা ঠিক হবে না বা চাপানো ঠিক হবে না যেগুলো পিপুলস ম্যান্ডেট দরকার। পিপুলস ম্যান্ডেট ছাড়া আমি তো এটা এককভাবে বা আমরা দুইজনে মিলে আজকে দুই দল এখানে আমরা আছি বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেটা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এটা কার্যকর করতে হলে আমাকে পার্লামেন্টে আমাকে অ্যাপ্রুভাল নিতেই হবে, এছাড়া এটার কোনো গতি নাই। আপনি নিশ্চয় অবগত আছেন, যেমনটি জামায়াতের তরফ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ এবং একই সঙ্গে নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবকে বিপজ্জনক বলে মনে করছে দলটি। যেমনটি জামায়াতের আমির ডাক্তার তাহের বলেছেন, এই সরকারকে তাহলে 2 বছর ক্ষমতায় থাকতে চাই। যদি বর্তমান সরকার না থেকে পরবর্তী সরকার এসব বাস্তবায়ন করে, তাহলে এতদিন ধরে আমরা যে পরিশ্রম করেছি তা কি কেবল পরামর্শ দেওয়ার জন্য ছিল? তাহলে তো এর কোনো মূল্যই থাকলো না। না, পরামর্শ দিতে হবে, সেটাই তো পরে কার্যকর হবে। তার মানে কি উনি যেটা চাচ্ছে সেটাকে এই মুহূর্তে কার্যকর করতে হবে, সেটাই তো। আর এটা ফ্যাসিবাদী স্টাইলে সেটাকে কার্যকর করা। আপনি যখনই পিপুলসের মানে অ্যাপ্রুভালটা আপনাকে নিতেই হবে, জনগণের ম্যান্ডেট আপনাকে নিতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি কোনো কিছুই করতে পারেন না, এটা করা যায় না, তাই না? কাজে এখন শুধুমাত্র তারা আজকে নির্বাচনকে পিছানোর জন্য আজকে এই সমস্ত কার্যক্রম করতেছে। এগুলো করে তারা কি বুঝতেছে না যে পরাজিত ফ্যাসিবাদ ডে বাই ডে অর্গানাইজড হচ্ছে, এবং ডে বাই ডে অর্গানাইজে তারা শক্তি সঞ্চয় করে আমাদের যে কোনো রকম পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করে আবার সেই পরাজিত ফ্যাসিবাদ আসার রাস্তাই কি আমরা করে দিতে চাই? তাই কাজে এখন আল্লাহর হস্তে এত কিছু বাদ দিয়ে যতটুকু বিষয়ে একমত হয়েছে সবগুলো দল, সেটার ভিত্তিতে এখন নির্বাচনে যাওয়া উচিত। এবং নির্বাচনের আগে অবশ্যই সরকারের থেকে বলে দেওয়া উচিত যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। ঠিক আছে, যে বিষয়ে একমত হবে সেটা তো পরবর্তী পর্যায়ে দ্বিমত করার কোনো স্কোপ নাই। আর বাকি যেগুলো আছে সেগুলো মনে করেন যেগুলো একমত হতে পারে নাই, সেটা আমার সাথে বিএনপির সাথে যদি ঐক্য ফ্রন্ট একমত হতে না পারে, তাহলে তারা তাদের ম্যান্ডেট নেওয়ার জন্য পিপুলসের কাছে যাবে। তারপর পিপুলস যদি যারটা গ্রহণ করে তারটাই কার্যকর হবে। কিন্তু এখন কোনো অবস্থাতেই আর সময় ক্ষেপণ করা উচিত না, কারণ দেশের
অবস্থা কোনোভাবে ভালোর দিকে যাচ্ছে না। যে এই সরকার যদি বুঝতাম যে একটা পূর্ণ সরকার, এই সরকারটা সব দায় দায়িত্ব নিয়ে দেশটাকে আগাইতে পারতেছে, দেশটাকে সমস্যার সমাধানের দিকে নিয়ে যেতে পারছে, সেটা তো পারছে না। তো এই কারণে আর যত সময় কম নেওয়া যায়, এখন এগুলো নিয়ে আর বিতর্ক না করে এখন আমাদের নির্বাচনে যাওয়া উচিত, পিপুলসের কাছে যাওয়া উচিত যে পিপুল কি চায়, তাই না? সবচেয়ে বড় মালিক হলো জনগণ, সেই জনগণের রায় আপনাকে নিতে হবে। জনাব আব্দুল সালাম, আপনি কি বলতে চাইছেন কোন সংস্কারই অন্তর্বর্তী সরকার তাহলে হাত দেবে না, সবই নির্বাচিত সরকার করবে? না না, অবশ্যই আপনি হাত দিবে না, হাত তো দিছেই এবং তারা তো করতেছে। বরঞ্চ এই সরকার, আমি তো বলি, আরো কিছু কঠিন কাজ করা উচিত ছিল, যেগুলো তো তারা হাতই দেয় নাই। যেগুলো প্রশাসন বলি, আইন বলি, আজকে পুলিশ বলি, বিভিন্ন বিভাগে যেগুলো তাদের সংস্কার করা উচিত ছিল, এবং যেগুলো হয়তো নির্বাচিত সরকারের জন্য অনেক কাজ কঠিন হয়ে যায়, যেগুলো এই সরকারের জন্য কঠিন না, কারণ তারা তার নির্বাচন করবে না, তাদের জনপ্রিয়তার কিছু নাই, তারা জনপ্রিয়তার ঘাটতি দেওয়ার তো কিছু নাই, কিন্তু সেই সমস্ত কোনো স্টেপই নাই। আজকে দুর্নীতিবাজদের ধরার জন্য যে এটা দরকার, তাদের ইমিডিয়েট যেগুলো সাজা দেওয়া দরকার, রাষ্ট্রীয় ফান্ডের তাদের টাকাগুলো নিয়ে আসা দরকার, সেগুলো তো কিছুই করে নাই। আজকে মাফিয়ারা এখন পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। আজকে চাঁদাবাজদের কথাই যখন আসে তখন খালি ওই বিমড়ি উমুক টুমুক, কিন্তু এটাকে যে প্রতিহত করার জন্য স্ট্রিক্টলি যেভাবে প্রশাসনিক বিভাগ, আইন বিভাগ যেভাবে এটা আরও বেশি ইফেক্টিভলি ওয়ার্ক করতে পারে, সেই ব্যাপারে তারা কি করছে? সেই ব্যাপারে তো কোনোই নাই। তাই কাজেই বলবো যে আজকে সরকার আজকে যতটুকু হয়েছে, এই যে অনেক হয়েছে, এইগুলোর মধ্যে নিয়ে এগুলোকে আপনাকে কার্যকর করতে হলে নেক্সট পার্লামেন্টে আপনাকে যেতেই হবে। কিন্তু এনসিপি যেমনটি বলছে যে মৌলিক সংস্কার শেষ না হলে দেশে কোনো নির্বাচন হবে না। এটা তো হলো তারা নির্বাচন পিছানোর জন্য, এটা হলো পরাজিত ফ্যাসিবাদকে আবার ফিরে আসার একটা রাস্তা করে দেওয়া, এটা বলে। কারণ এটা তার মানে কি বছরের পর বছর আমরা অপেক্ষা করব নাকি? অলরেডি 1 বছর হয়ে গেছে। এই 1 বছর তো এনাফ। এর আগে তো আমরা 91-এও তো আমরা দেখছি শাহাবুদ্দিন সাহেব তো নির্বাচন করছে, তো সেই সময় সে করে নাই। কাজে এইগুলো কোনো কথা না। যেটা করতে চাই, এই যে আইন উপদেষ্টা, তিনি তো এর অনেক আগে বুঝছিলেন যে সমস্ত সংস্কারের কথাগুলো আসতেছে 3 থেকে 6 মাসের মধ্যে সব কিছুই করা সম্ভব, সে নিজে বলছে। তা এখন তাহলে এত সময় লাগতেছে কেন? আবার বলছে আমরা পরিশ্রম করবে না, তাদের দায়িত্বটা। আর আমরা তো এর আগে 31 দফা দিয়ে রাখছিলাম, যদি 31 দফার আলোকে তারা যদি সেটাকে সমাধান করার চেষ্টা করতো, তাহলে এত টাকা পয়সাও খরচ হতো না, এত মাসের পর মাসও সময় ব্যয় হতো না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। গতকাল প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে, এবং জামায়াতের নায়েবে আমির যেমনটি বলছেন, সংস্কারের প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না, জনগণের কাছে কোনো মূল্য থাকবে না, তাতে সই করবে না জামায়াত। এনসিপি একই কথা বলছে, তারা বলছে যে আইনি ভিত্তি এবং মৌলিক সংস্কার না হলে তারা তাতে স্বাক্ষর করবে না। ঐকমত্যের দ্বার প্রান্তে এসে ধস নামতে গেল কি না? দেখুন, যে সমস্ত সংস্কার প্রস্তাব, অধিকাংশ প্রস্তাবিত আমরা একমত হয়েছি 32টা দল, কোনোটাতে 27টা একমত হয়েছে, কোনোটাতে 25টা দল একমত হয়েছে। তো আমাদের কথা হচ্ছে, আপনি জুলাই সনদ করবেন, সর্বসম্মতিক্রমে যেটাতে ঐক্যমত হয়েছে সেটা করেন। আপনি এখানে ডিসেন্টিং এর একটা ব্যবস্থা রাখছেন কেন? যেটাতে 25 দল একমত হয়েছে, 5 দল একমত হয় নাই, এ কথা তো বলার দরকার নাই। আমরা যদি সবাই মিলে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হয়েছে, আপনি সেটাকে সনদে পরিণত করেন। তারপরে দেখেন, এই সনদ নিয়ে বিতর্কটা জাতীয় ঐক্যমতের যে কমিটি হয়েছে, তারাই তো এটা বারবার বিতর্কের সৃষ্টি করছে। কান ঝালাপালা হয়ে গেছে দেশের মানুষের কাছে এই সংস্কার প্রস্তাব করতে করতে। আগামীকাল পর্যন্ত তারা সময় নিয়েছে। আমরাও রাজনৈতিক দলগুলো বলেছি, ঠিক আছে, আগামীকালের মধ্যে আপনি ফাইনাল কর। আপনি নিজেই বললেন, জামাত আর এনসিপি অলরেডি বলেছে যে আমরা এটাতে স্বাক্ষর করব না। তাহলে কি হলো? তাহলে যে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এতদিন আলাপ আলোচনা করলাম, শেষ দিকে এসে এটাকে ভেস্তে যাবে। আর এনসিপি, ওনারা তো আরেক বাহাদুর, ওনারা 3 তারিখে শহীদ মিনারে আলাদাভাবে সনদ ঘোষণা করবে। সনদ না ঘোষণাপত্র? হ্যাঁ, জুলাই সনদ তারা নাকি আলাদা ঘোষণা করে। তারা এটার সাথে একমত না, তারা এটা সংবিধানে অন্তর্ভুক্তি চায়। এটা কি ছেলে খেলা নাকি? কতগুলো ডিক্লারেশন
রাষ্ট্র সংস্কারের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের জন্য আমরা সকলে মিলে একমত হয়েছি এবং যারা ক্ষমতায় আসবে আগামী 2 বছরের মধ্যে তারা এটা কার্যকর করবে। কিন্তু এনসিপি যেমনটি বলছে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবে। না, তারা এখন সনদ নিয়ে যাচ্ছে বাইরে, এখানে তো তারা পার্টি হচ্ছে না, তারা নিজেরাই বলেছে, আজকেও বলেছে যে যেটুকুন সরকারের কাছ থেকে ড্রাফট আসছে তারা নাকি এটাতে সই করবে না, যেটা জামাতও বলেছে। এখন আপনি কি বলবো, এখন নিজেদের মধ্যেই তো গোজামিল আমি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। কিন্তু আইনি ভিত্তির সংকটটা কোন জায়গায় সেটা যদি একটু না না, তারা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায়। তারপরে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটাও সংবিধানে আনতে চায়। আর ভাই যুগে যুগে তো বহু অভ্যুত্থান, বহু গণ আন্দোলন তো হয়েছে। আমরা কি 52 ভাষা আন্দোলনকে সংবিধানে নিয়েছি? 69-এর গণ অভ্যুত্থান 11 দফা আমরা কি সংবিধানে নিয়েছি? 90-এর গণ অভ্যুত্থানকে সংবিধানে নিয়েছি? তো সংবিধানে তো এইসব ইতিহাসের পরতে পরতে যেসব ঘটনা ঘটে এগুলো তো সংবিধানের বিষয় না। সংবিধান হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জনগণের অধিকার সংরক্ষিত রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামোটা যাতে ভিত শক্ত হয় এবং গণতান্ত্রিকভাবে রাষ্ট্রটা পরিচালনা হয়, সুশাসন সুনিশ্চিত হয়, সেগুলো মৌলিক বিষয়গুলো ওখানে থাকে। কিন্তু এই যে একটা পুরোপুরি আপনি ধরেন প্রশাসন সংস্কার, এটাকে আপনাকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে। পুলিশ সংস্কার, দুদক সংস্কার, মানবাধিকার কমিশন সংস্কার, সর্বোপরি বিচার বিভাগের সংস্কার। তো বিচার বিভাগ কিভাবে চলবে না চলবে সেগুলো তো সংবিধানে অন্তর্ভুক্ত আছে। প্রয়োজনে সেগুলোকে আরো মডার্নাইজ করেন, কোনো অসুবিধা তো নাই। কিন্তু আপনি কতজন বিচারপতি হবে এবং তাদের সুযোগ সুবিধা কি হবে, বিচারপতিরা পার্মানেন্ট বেঞ্চ হবে, কোথায় যাবে না যাবে, এইসব তো এইখানে নতুন করে তারা লিপিবদ্ধ করার চেষ্টা করতেছে। অনেকগুলো বিষয়ে তো আমরা একমত হই নাই। সুতরাং আপনারা যা করার করেছেন, এখন এটা নিয়ে আর সময় নষ্ট করেন না। আমাদের কাছে মনে হয়েছে যে এইটার মধ্য দিয়ে এবং এনসিপি এবং জামাতের যে সুর মিলে গেছে তাতে মনে হচ্ছে তারা নির্বাচনটাকে যে কোনোভাবে ফেব্রুয়ারির মধ্যে যেন না হয় সেরকম একটা প্রচেষ্টা তাদের মধ্যে আছে। তার মধ্যে আবার দেখেন জামাত তো 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে, এমনকি ইসলামিক আন্দোলনও তারাও নাকি অনেক প্রার্থী ঘোষণা দিয়েছে সব জায়গায়। আর বিএনপি সহ আমরা যারা আছি আমরা কিন্তু এই ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেই নাই, অথচ আমরাই সবার আগে বলতেছি যে নির্বাচনটা দ্রুততম সময়ে হওয়া দরকার, না হলে দেশের সামগ্রিক পরিস্থিতি যে পর্যায়ে চলে যাচ্ছে এটা ইউনিট সরকারের কন্ট্রোলের বাইরে চলে যাবে। আজকে দেখেছেন কয়েকজন ব্যক্তি বিশেষ বলেছেন সম্মানিত যে সরকারের এখন উচিত সম্মানজনক এক্সিট কি হবে সেটা বেছে নেওয়া, সময় এসে গেছে তাদের। এবং বলা হচ্ছে যে এর পরে যদি তারা কালক্ষেপণ করে তাহলে রাষ্ট্র আবার নতুন করে একটা বিপর্যয়ের মুখে পড়বে। কারণ নির্বাচিত সরকার ছাড়া এই পুরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য আর কোনো বিকল্প নাই। নির্বাচিত প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য যেমনটি বলেছে যে ততটুকু সংস্কারই হাত দেওয়া উচিত যতটুকু বাস্তবায়ন যোগ্য। উনি বলেছেন সরকারকে আসলে সংস্কারের বিষয়ে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে সবকিছু একসঙ্গে করে ফেলতে হবে এমন ভাবনা পোষণ করছে কিনা। আমি সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক দেশ সম্পর্কে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। সংস্কার যতটুকু না করলেই নয় ততটুকু করা উচিত। সরকার কি সংস্কারের বিষয়ে সীমা নির্ধারণ করতে পারছে? না, আমি তো বলেছি এই সরকার তো সব কিছু মিলিয়ে আমরা বলছিলাম প্রথম দিকে যে এটাতে সেটা পথ হারাবে।
ইউনিট সরকার এখন তো পথ হারিয়েই ফেলেছে। কেন এমনটি মনে হচ্ছে? উনি তো প্রায়োরিটি বুঝতে পারছে না, কোনটা আগে কোনটা পেয়েছে, কোনটা ধরবো, কোনটা এখন করা দরকার, কোনটা রাজনৈতিক সরকার আসলে করবে। তালগোল পাকিয়ে সব কিছু একটা প্যাকেজের মধ্যে দিয়ে দিছে। এটা সম্ভব? তাহলে রাজনৈতিক দলগুলো আছে কি জন্য? বিএনপি সহ আমরা তো প্যাকেজ দিয়েছি 31 দফা, তখন তো সংস্কারের কথা তো কেউ বলে নাই। সংস্কারের কথাটা আসছে ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পরে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাইলে ওনার আগেই তো আমরা বলেছি। তা আমরা তো আন্তরিক না হলে আমরা বলতে গেলাম কেন? 3 বছর আগে বলেছি জনাব তারেক রহমান, এটা জাতির উদ্দেশ্যে উনি ঘোষণা দিয়েছে লিখিত আকারে। এটা তার কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। তো সেটার উপর আস্থা রাখলেই তো হয়। আপনি এখন নতুন করে যে সমস্ত অঙ্গীকার করাচ্ছেন আমাদের দিয়ে, বিএনপির পক্ষ থেকে যারা যায় তারা বলেন না যে আপনারা বাধ্যবাধকতা দিচ্ছেন কেন, আমাদের বাধ্য করছেন কেন? আমরা আমাদের দলগতভাবে আমাদের কর্মসূচির সাথে সমন্বয় করে আগামী দিনের বাংলাদেশ আমরা কিভাবে পরিচালনা করব যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি জনগণের ভোটে। তা আমাদের তো একটা পরিকল্পনা আছে। যেহেতু আপনারা কিছু প্রস্তাবনা দিয়েছেন, অনেকগুলোর সাথে আমরা একমত হয়েছি, আমরা তো ঐক্যমত পোষণ করেছি। এখন আমাদেরকে বলছেন আপনারা সই করেন। হ্যাঁ, আমরা সই করব, কিন্তু আপনি সই তো সবাইকে পাচ্ছেন না। এখানে তো পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে, এবং যেগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেগুলোকে আবার কেউ কেউ বলছে, আমি আগেই বলেছি, যেটার একটা সাংবিধানিক দিতে হবে, ভিত্তি দিতে হবে। আবার কেউ কেউ বলছে এটা আইনগত ভিত্তি দিতে হবে। আরে ভাই, এটা তো জাতির উদ্দেশ্যে আমরা রাজনৈতিক দলগুলো একটা ঘোষণা দিচ্ছি। আপনি যেটা বলছেন জুলাই ঘোষণা, জুলাই ঘোষণার মধ্যে তো এগুলো থাকবে। থাকার পরে সেখানে কতগুলো দফাওয়ারি যে আমরা এগুলো করার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম। এই প্রেক্ষাপটে 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পর্যায়ক্রমে কিছু ঘটনাবলী বলে, এবং সর্বশেষ এই অভ্যুত্থানের শহীদ যারা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা বলে, তাদের জন আকাঙ্ক্ষার কথা বলে আমরা কতগুলো দফাওয়ারি সংস্কার প্রস্তাব লিপিবদ্ধ হয়েছে অলরেডি, যেটা আপনি বলেছেন। হয়তো আগামীকাল এটা একটা চূড়ান্ত দেওয়ার প্রক্রিয়া হয়ে যাবে। তো সেই জায়গায় আমার প্রস্তাব হবে, ভাই আপনি ওখানে যে লিখছেন এই প্রস্তাবে 30 দল একমত, এই প্রস্তাবে 27 দল একমত, এই প্রস্তাবে 25 দল একমত, এই প্রস্তাবে 32 দল একমত, তাহলে 32 দল একমত যেটা হয়েছে সেটা করেন। অন্যগুলো আপনি এখানে বলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি জাতির সামনে এটা কেন উত্থাপন করছেন? এর আগেও প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিল যে সংস্কারের প্রস্তাবগুলো স্বচ্ছ থাকবে, সেগুলো ওয়েবসাইটে আপলোড করা হবে। তো এটা ওয়েবসাইট কেন? এটা আপনি দিচ্ছেন না, লাইভ দেখাচ্ছেন না? ভিটিভিতে লাইভ দিচ্ছে, বিভিন্ন চ্যানেলও লাইভ দিচ্ছে, সেটা কোনো সমস্যা নাই। আলোচনা তো হইতে পারে। তো মিনি পার্লামেন্ট বলেছিলাম, তাই না? পার্লামেন্টের তো অনেকদিন আমরা উপভোগ করতে পারি নাই, এটা একটা আমরা উপভোগ করেছি, খারাপ না। কিন্তু জুলাই ঘোষণাপত্রের আসলে আইনি ভিত্তি যদি না থাকে, ভবিষ্যতে 24-এর গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। কেন আপনি এটাকে গ্যাজেট করে দেবেন? গ্যাজেট একটা আইনি ভিত্তি হলো না? সংবিধানের মধ্যে কেন ঢোকাতে হবে? এটা কি হলো? কবে হয়েছে সংবিধানে? আমরা 3 জোটের রূপরেখাকে সংবিধানে দিয়েছিলাম। 3 জোটের রূপরেখা কি বাস্তবায়িত হয়েছে? যদ্দূর হয়েছে, যদ্দূর হয়েছে। হয়তো আমরা পারি নাই, ওই সময় পারি নাই বলে সামনে পারবো না এমন তো হইতে পারে। ভবিষ্যতের অপ্রাপ্তি থেকে এবার সংবিধানের সংযোজনের এই দাবি উঠেছে কিনা আব্দুল সালাম? শুনেন, এটা তো ন্যাচারাল, যতই সামনে দিন যাবে ততই ডেভেলপড হবে। এই সংস্কার নিয়ে তো এর আগে কথাই বলা যায়নি, তাই না? এখন তো সংস্কার নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা হচ্ছে। তো এটা তার মানে কি এটা উন্নতি হচ্ছে? একটা জিনিস কথাটা হলো, যেটা আমি বলি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জোর করে কিন্তু সংবিধানে অনেক কিছু চাপাই দিয়েছিলেন। আজকে কি সেগুলো পাবলিককে অ্যাকসেপ্ট করতেছে? পাবলিক তো চাচ্ছে যে সেগুলোর পরিবর্তন করতে হবে। তো এটার জন্য আপনি জোর করে চাপাবেন কেন? দাদা যেটা বললো যে আপনি, হ্যাঁ আমরা এগুলোতে আমরা একমত হয়েছি, এটা আপনি গ্যাজেট নোটিফিকেশন দেন, যেটা গ্যাজেট করবেন সেটাও কিন্তু আবার পার্লামেন্টে আনতে হবে আপনাকে। এই সরকার যে 1 বছর এখন পর্যন্ত চালাইছে, আরও যে কটা দিন চালাবে,
তার এই সমস্ত কার্যক্রমও কিন্তু পার্লামেন্টে নিয়ে তার এটা বৈধতা নিতে হবে, সবকিছুই বৈধতা নিতে হবে। তাই তার মানে কি এটা আইনগত বৈধতা নাই? আপনি এখন যদি আপনি দিতে যান তাহলে তো সেটা অন্যায় হবে। আপনি এখন তো সংসদ নাই, আপনি এখন সংবিধান যেটা আছে, আপনি সংবিধানে কি কোনো এই মুহূর্তে সংবিধান কেউ চেঞ্জ করতে পারবে পার্লামেন্ট ছাড়া? সেটা তো সম্ভব না। আমরা তো সেটাই বলতেছি, আমরা তো কোনোটাই ডিনাই করা। আর আগে হয় নাই, ঠিক আছে, আগে হয় নাই বলে তো পরিণতি খারাপ হয়েছে। এখন মনে করেন আপনি আমাকে নির্বাচিত করলেন, আমি যদি আমার কথা অনুযায়ী যদি আমি কাজ না করি তাহলে নেক্সট নির্বাচন আমাকে দিবে না, পাবলিক ভোট দিবে না। আর কতগুলো তো যেগুলো হইলাম আমরা যে 5 বছর অন্তর কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হবে, আমি তো জোর করে আর নির্বাচিত হওয়ার সুযোগ নাই যে শেখ হাসিনার মতো আমি মানে ইলেকশন ছাড়াই আমাকে ঘোষণা দিয়ে দিলাম। ওইটা হলো আর্মিরা তো কু করে ক্ষমতা নিত, ওই সিভিল কু করে সে ক্ষমতা নিছে। তো এই জন্য তো ওইটাতে আছে, বরঞ্চ ওই আইন পাশ করা উচিত যে যদি ওই আর্মির আমি ধমক দেই যে তুমি যদি অস্ত্র দেখায় ঠেকায় ক্ষমতা নাও তাহলে তোমার ফাঁসি, তাহলে এই সিভিলিয়ানদেরও যদি নেয় তাহলেও তার ফাঁসি। অর্থাৎ একটা ওই রকম তো থাকতে হবে। এই জন্য বলে জোর করে কিছু করার, এখন যেগুলো করার, এই যে দেবপ্রিয় ভট্টাচার্যর একটা দায়িত্ব দিয়েছিলেন ওনাকে কমিশন করে একটা আর্থিক শ্বেতপত্র দেওয়ার জন্য, এই শ্বেতপত্র উনি বহু আগে দিয়ে দিচ্ছেন, তাহলে এই সরকার কেন এখন এটা প্রকাশ করছে না? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেমনটি বলেছে যে সরকারকে আমরা আনুষ্ঠানিকভাবে দেখি তার অভ্যন্তরেও আরেকটি শক্তিশালী ক্ষমতা কেন্দ্র কাজ করছে। এটা তো পরিষ্কার, এটা উনি যেটা তার মানে বললাম না যে আজকে ওনার শ্বেতপত্রটা প্রকাশ করছে না কেন? আমরা তো বলছি যে ভারতের সাথে যে সমস্ত অনৈতিক চুক্তি যদি হয়ে থাকে সেগুলোই সরকার প্রকাশ করছে না কেন? আমরা যে জায়গায় বলতেছি পুশিন বন্ধ করার জন্য সরকার স্টেপটা নেওয়া দরকার, নিচ্ছে না কেন? কথাটা হলো যে এইখানে খালি বলাটা সহজ, কিন্তু আজকে সেগুলোকে কার্যকর করা আজকে আমি যেটুকু পারবো, এই জন্যই তো বলো যে দেবপ্রিয় ভট্টাচার্য যেটুকু আপনি পারবেন আপনি সেটুকুই বলেন এবং সেটুকুই কার্যকর করেন। আপনি বিশাল একটা ক্যানভাস খুলে বসলেন, তারপরে সেটাকে এখন গুটেই আনতে পারতেছেন না। আমরা তো বলছিলাম এত ক্যানভাস বড় করেন না, আপনি আপনার রোড ম্যাপ আপনি দিলেন না। আপনি কয়দিন থাকতে চান আপনি বললেন না। আপনি তো আপনার কোনোটাই খোলাসা না থাকে, বরঞ্চ পিপুলসের মধ্যে আপনি একটা সন্দেহ আপনি ঢুকাচ্ছেন একের পর একবার নির্বাচন হবে কিনা। এখন পাবলিক এই সরকারের কোনো কথাই বিশ্বাস করে না, কোনো কথাই, সবাই সন্দেহ প্রকাশ করে। অনেকেই তো বলে না এই সরকার নির্বাচনই করবে না। তো এই যে সমস্ত কথা যে বলে, আশঙ্কা আপনাদের মনেও কাজ করে না? আমাদের মনে কাজ করে না, আমরা করতে চাই না, আমরা ওটা ভুল প্রমাণিত করতে চাই। কিন্তু বিষয়টা হলো যে এখানে সবাইকে বুঝতে হবে, আজকে ছাত্র বন্ধুদেরকেও বলবো, আমরা তো দেশবাসী আশা করেছিল তাদের থেকে আরো পজিটিভ রোল আশা করছিল, আমরাও আশা করছিলাম। আমরা তো একসময় ছাত্র রাজনীতি করে জাতীয় রাজনীতিতে আসছি। আজকে জাতীয় রাজনীতিতে হাতে গোনা রাজনৈতিক নেতা আছে, ভবিষ্যতে কারা নেতৃত্ব দিবে? আমরা তো চাই যে আজকে এই ধরনের উদীয়মান ছেলেরা বের হয়ে আসুক যারা ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্ব নিবে। কিন্তু আজকে এই অবস্থায় এসেই একটা মুখ থুবড়ে ফেলে দিল। আমরা তো আশা করছিলাম যে তাদের মধ্য দিয়ে তারা উদাহরণ সৃষ্টি করবে। তারা সরকারে গেল কেন? কি উদাহরণ সৃষ্টি করছে সরকারে যায়? গতানুগতিক যে উপদেষ্টারা কাজ করে তার বাইরে তারা কি কাজটা করছে? যদি করতো তাহলে উদাহরণ দিতে পারতাম, কিন্তু যে সমস্ত উদাহরণ কিছু সৃষ্টি করছে সেটা বলার মতো না। এবং এটা রাজনীতির জন্য ক্ষতি। এটা আমরা কোনোভাবেই আমরা চাই না যে এরা নষ্ট হয়ে যায়, এরা খারাপ করুক। কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলছে 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আর ভাই ষড়যন্ত্র কে করতেছে? ষড়যন্ত্র কেন করবে? কি কারণে করবে? বা তারা, আমি তো বললাম যে 2টা উদাহরণ দিতে বলেন, ওই যে যার নাম বলেন ওকে বলেন যে এই ছাত্ররা আজকে এই গভর্নমেন্টে যে এই কাজটা করছে, একটা শিক্ষা কমিশন করে নাই, একটা ওই ব্যাপারে সংস্কারের ব্যাপারে কিছু করে নাই, তাহলে এখানে যে তারা কি করলো? আজকে বলেন একটা আপনার উদাহরণ দিতে বলেন, নাহিদকে উদাহরণ দিতে বলেন যে আমরা এই কারণে দিছি যে তারা এই উল্লেখযোগ্য কাজটা করছে। কি উল্লেখযোগ্য কাজ করছে? বরঞ্চ যেগুলো আছে পত্রপত্রিকা আসতেছে সেগুলো ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতেছে, ভালো কোনো উদাহরণ নাই। এর জন্য আসলে আমাদের রাজনীতির সংস্কৃতি কতটা দায়ী? কেন আমাদের রাজনীতির সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে? রাজনীতির সংস্কৃতি সরে, এটাই যেটা বলতেছি যে আজকে পচে যাওয়া সমাজ ব্যবস্থা যেটা হাসিনা সবকিছু পচায় ফেলছে, একে ডিস্ট্রয় করে দিছে।
এই পচে যাওয়ার সমাজে আমরা বারবার বলে আসছি এখানে ঐক্যটা সবচেয়ে বেশি দরকার, জাতীয় ঐক্যবদ্ধতা দরকার। আজকে বিএনপি এমন কি করে ফেললো যে বিএনপির বিরুদ্ধে সবাই লেগে গেল? কেন আজকে ঐক্যটা বিনষ্ট হচ্ছে? যে আমাদের জন্য বিএনপি কাঁধে নিয়ে অনেক কিছু করছে, যে কারণে বিএনপিকে অনেক সমালোচনার সম্মুখীন হইতে হয়েছে। আজকে জামাতের সাথে কি ডিস্টেন্সটা হইলো, এই জবাবটা তো তাকে দিতে হবে। কি হইলো? এর চেয়ে অনেক কিছু বলতো। আমরা আজকে বিএনপি বলতে চাইছেন জনাব আব্দুল সালাম যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী বিএনপির বিপক্ষে কাজ করছে? না, উদ্দেশ্য এটা করতেছে তো অবশ্যই। কারণ একই দেখেন আপনি, যে সময় শেখ হাসিনাও বলছে, একদিক দিয়ে বলছে বিএনপির নেতা নাই, এটা নাই, ওইটা নাই, পিপুল পছন্দ করে না, আবার নির্বাচন দিতে যায় বলতো কেন নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে। অর্থাৎ বিএনপির জনপ্রিয়তাটা প্লাস আধিপত্যবাদী শক্তি। নির্বাচন বিলম্বের কোনো সংযুক্তি দেখেন কিনা সেই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশের প্রতি কি পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল সালাম, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন বিএনপি বিরোধী একটি গোষ্ঠী তৈরি হয়েছে। তারা কি রাজনৈতিকভাবে বিএনপিকে চাপে রাখতে চায়, নাকি এই গোষ্ঠীর সাথে নির্বাচন বিলম্বের কোনো সংযুক্তি দেখেন? না, এটা তো বাংলাদেশের জন্মের পর থেকেই কিন্তু এটা হয়ে আসছে। যে দেখেন ৭২ থেকে ৭৫ যখন আওয়ামী লীগ ফেল করলো, কি কারণে ফেল করলো? রাজনৈতিক দেউলিয়াতের কারণে, অর্থনৈতিক দেউলিয়াতের কারণে। এবং সেই সময় এই যে বাংলাদেশি মূল যে প্রশ্নটা, যে আমার পরিচয়টা কি, সেই পরিচয়টা নিয়েই কিন্তু সংশয়ের মধ্যে চলে গেল যে বাঙালি না বাংলাদেশি। তো ফাইনালি কিন্তু জিয়াউর রহমানের আবির্ভাবের মধ্য দিয়ে বাংলাদেশি বলে একটা জাতীয় ঐক্য তিনি সৃষ্টি করেছেন, এবং যেটার মধ্য দিয়ে যে আধিপত্যবাদী শক্তি সেটা কখনোই চায় নাই। তো সেখান থেকে বাংলাদেশের রাজনীতিটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত, পরিষ্কার। একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে রাজনীতি, আর একটা হলো বাঙালি জাতীয়তাবাদ যারা বলে সেই রাজনীতি। ঠিক আছে, এই দুইটা কিন্তু পরিষ্কার। এইখানে এটার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে যারা রাজনীতি করে তারা কিন্তু অলওয়েজ স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে রাজনীতি করে, অর্থনৈতিক উন্নয়নের পক্ষে রাজনীতি করে। আর বাঙালি জাতীয়তাবাদের পক্ষে যারা রাজনীতি করে তারা সে আধিপত্যবাদী পক্ষে রাজনীতি করে। এখন এই দুইটাকে কেন্দ্র করে এখন আরেকটা যেটা শক্তি ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছে এবং সচেতনভাবে করতেছে জাতীয় বা আন্তর্জাতিকভাবে, যেটা এই দেশটাকে অনেকে সিরিয়া বা প্যালেস্টাইন বানাইতে চায় এবং সেই দিকে দেশটাকে শেখ হাসিনার ব্যর্থ রাজনীতির কারণে আজকে এই শক্তিটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। এবং এখনো জেনে না শুনে আজকে ডক্টর ইউনূস সাহেব তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে কিনা এই সন্দেহটা কিন্তু অনেকের মধ্যে অলরেডি চলে আসছে। তাই কাজে এমন একটা অবস্থায় কিন্তু আমরা বসবাস করছি। এই সময়টা যদি জনগণও সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, আর ডক্টর ইউনূসও যদি এই ইন্টারিয়াম পিরিয়ডে একটা ভুল সিদ্ধান্তের দিকে যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশটা কিন্তু একটা অন্ধকারের দিকে চলে যাবে। এটার জন্য কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ নাগরিকটা কিন্তু কাউকে ক্ষমা করবে না। একটা জিনিস আমি সবাইকে বলবো, যে দেখেন, যেটা আমরা বলছি যে শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছে। একটা স্বাধীনভাবে রাষ্ট্র চলার জন্য যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে সে আর্মিটাকে ফাইনালি পারে নাই, আর সব কিছুকে ধ্বংস করছে। তাই কাজে এখন কিন্তু আর্মিকেও ধ্বংস করার জন্য কিন্তু অনেকে প্রকাশ্যভাবে বক্তব্য দিয়েছে। কাজে এইগুলো কিন্তু বুঝতে হবে যে কারা এগুলো করতেছে, কেন আমার আর্মিটাকে দুর্বল করতে চায়, কেন আমার প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিছে, কেন? একটাই কারণ, যে আধিপত্যবাদ শক্তিটা যাতে আমার উপর প্রভাব বিস্তার করে আমার রাজত্বটা তার সে একটা হিসাবে চালাইতে পারে। তা আমরা কি সেদিকে যাব কিনা, আজকে এইটাই হলো প্রশ্ন। কারণ আজকে যে সরকার যে সময় দিচ্ছে, এই সময় দিয়ে ফ্যাসিবাদকে কিন্তু তরতাজা করতেছে, ফ্যাসিবাদকে অর্গানাইজ হওয়ার সুযোগ দিচ্ছে। সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। ওই তো যতই সে সময় দিবে, আমি তো বললাম যে যদি 3 মাস 6 মাসের মধ্যে যদি নির্বাচন করতো, 24-এর মানে যে অভ্যুত্থানের যে স্পিডটা ছিল, এই স্পিডটা থেকে ভোতা করে দিচ্ছে এই সরকার বা আরও তার লোকজনরা, এটাকে ভোতা করে দিচ্ছে। কারণ দেখেন, আমরা তো দেখছি যে আমরা স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা এই রাস্তায় দাঁড়ায় ট্রাফিক তারা নিয়ন্ত্রণ করছে না, দেশটাকে বলছে রিপেয়ার করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আজকে
সেনাবাহিনী পুলিশ দিয়ে আপনি সেটা করতে পারতেছেন না। অর্থাৎ পিপুলসের মধ্যে যে আকাঙ্ক্ষাটা আছে সেই আকাঙ্ক্ষাটা তো আপনি নষ্ট করে দিচ্ছেন, ভোতা করে দিতেছেন, এবং সবাই প্রমাণিত হচ্ছে যে এই সরকারটা হলো দুর্বল সরকার। কাজে দুর্বল হলে সেটা চাপে বসে। এর জন্যই বলতেছি যে এখন আল্লাহর হস্তে জনগণকেও বলবো এটা সঠিকভাবে চিন্তা করা উচিত, দেশটাকে যাতে ওইদিকে ঠেলে না দিতে পারে। আর ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে অনেক আশা ভরসা নিয়ে আমরা কিন্তু আপনাকে এই জায়গায় বসাইছি, এবং ছাত্রদেরকেও বলবো যে পচে যাওয়া সমাজ ব্যবস্থায় কিন্তু গোবরে পদ্ম ফুল হইতে পারতো তারা, কিন্তু আজকে কিন্তু যেভাবেই হোক তাদেরকে যে কি কারণে ডিরেল হয়ে যাচ্ছে আজকে জানি না। কাজে এইখান থেকে বলবো যে সবাই এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা রাইট ওয়েতে আগে একটা নির্বাচিত সরকারটা দেশে আনি, অন্তত নির্বাচিত সরকারটা আসলে দেশের যে অবস্থাটা ক্লিয়ার হবে। কারণ এখনো শেখ হাসিনা বলে সে নির্বাচিত প্রধানমন্ত্রী, এখনো সে বলে এই যে ষড়যন্ত্র, সরকারের সমীকরণটাই আসলে বুঝতে চাই। এর জন্য নির্বাচিত পার্লামেন্ট দরকার, নির্বাচিত পার্লামেন্ট ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট দরকার নির্বাচিত পার্লামেন্ট। এর কোনো বিকল্প নেই। নানামুখী ষড়যন্ত্রের কথা আব্দুল সালাম বলছিল, সে সঙ্গে ৮ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির এক ধরনের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে, এবং পুলিশের 11 দিনের বিশেষ অভিযানের কথাও বলা হচ্ছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সামনের দিনের নির্বাচনে হিসেব নিকেশটা আসলে কেমন দেখেন? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সরকারই বিনষ্ট করতেছে, তাদের কোনো কন্ট্রোল আছে? পটিয়াতে একজন ওসি একটা শক্ত অবস্থান নিছে সমন্বয়কদের এইসব অপকর্মের বিরুদ্ধে, তো সরকার সেই ওসিকে কেন ক্লোজ করলো? আবার দেখলাম এখানে চাঁদাবাজি হচ্ছে গুলশানে, সেখানে তো সুন্দর তাদেরকে ধরে আনলো। তাহলে আপনার মধ্যে তো ডাবল স্ট্যান্ডার্ড কাজ করতেছে। এক জায়গায় আপনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন, আরেক জায়গায় আপনি ছেলেখেলা করতেছেন। রাষ্ট্রকে নিয়ে ছেলেখেলা করার জন্য তো আমরা উপদেষ্টাদের বসাই নাই। আপনি কয়জন উপদেষ্টা সঠিক কাজ করতেছে তারা? আপনি প্রত্যেকটা ধরে ধরে আমরা বলতে পারি, কিন্তু তারা ক্ষমতার মোহগ্রস্ত হয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। আমি বলবো এই উপদেষ্টা মণ্ডলী, এই যে সরকারের ভিতর সরকার, ইউনূস সাহেবের হয়তো আন্তরিকতা আছে, কিন্তু তাকে ভুল বোঝানো হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে তাকে ভুল উপদেশ দেওয়া হচ্ছে। নির্বাচন বাধাগ্রস্ত হলে ভবিষ্যৎ বাংলাদেশের সমীকরণটা কেমন হবে? আরে বাংলাদেশ তো বিপর্যয়ের মধ্যে পড়বে। এই যে বর্তমান যারা দায়িত্ব নিয়েছে তারাও তো বিপর্যয়ের মধ্যে পড়বে। তারা সম্মানজনকভাবে বাংলাদেশে তারাও তো পালিয়ে বেড়াতে হবে হাসিনার মতো। কেন তারা এই সমস্ত দুর্বসন্ধে কাজের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে? এবং আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে নির্বাচন কমিশন বলতে আমরা প্রস্তুত আছি, আইনশৃঙ্খলা বাহিনীতে সরকার যখনই বলবে আমরা তখনই প্রস্তুত আছি, সেনাবাহিনী প্রধান সহ ওনারা বলেছে আমরাও একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহায়তা করার জন্য প্রস্তুত আছি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী। এই উপদেষ্টা মণ্ডলী কি কারণে এবং কি উদ্দেশ্যে, তাদের কি এজেন্ডা আজকে 12 মাস তারা ক্ষমতা দখল করে রেখেছে? আর কদিন পরে তো বলবো যে এই সরকারকে আমরা রাখবো কি রাখবো না। আমরাই তো আওয়াজ তুলবো যে নতুন করে আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করব, যেটা সংবিধানে আমরা ফিরে পেয়েছি। পঞ্চম সংশোধনের রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে চলে যাচ্ছি। তাহলে আপনারা যদি এইসব করেন, আমরা যদি আমাদের কাছে যদি মনে হয় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করার মতো কোনো যোগ্যতাই আপনাদের নাই, তখন আমরা সকলে মিলে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই বিষয়ে দুলাইন মন্তব্য শুনতে চাই জনাব আব্দুল সালাম। উপদেষ্টা মণ্ডলীর কাছে কি জিম্মি হয়ে আছে নির্বাচন, যেমনটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিল? না, এটা হলো যে তাদের ব্যর্থতার জন্য, অর্থাৎ যেটা তারা প্রথমেই, যেটা আমরা বারবার বলছি, আমি আবার রিপিট করতেছি যে এই সরকার আসার পরে আমরা সকল রাজনৈতিক দল কিন্তু সবাই, ইভেন জনগণ, যে তাদের থেকে একটা রোড ম্যাপ চাইলো যে আপনি কি কি করতে চান আপনি আমাদেরকে জানান, কতদিন সময় চান আপনি জানান, কতদিনের মধ্যে নির্বাচন করতে চান আপনি জানান। এই পর্যন্ত তো এটাই সে খোলাসা করলো না, এবং সে একবার যে কোনো কিছু ঘোলাটে করার পরে তারপর সে একটা সিদ্ধান্ত। শেষ প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকারের প্রতি কতটা আস্থা রাখতে পারছেন? আমরা তো আস্থাশীল হতে চাই, এবং আমরা এখনো বিশ্বাস করতে চাই যে এটা তো ছেলে খেলা না, যে একটা দেশের একটা সংকট। মনে করেন যে আজকে ডক্টর ইউনূস সাহেব যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকটা করলেন, এর আগে তো দেশে কিন্তু একটা ক্রাইসিস ছিল, এই সরকার আছে কিনা, অন্য কেউ আসতেছে কিনা,
কি হয়ে যাচ্ছে, ওই রকম অবস্থায় এক বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু সব কিছু নিরসন হয়ে গেল যে না নির্বাচন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আপনারা নির্বাচন আদায় করে নিতে চান। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।